সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সুলতান মাহমুদ, আপনি জানেন যে বর্তমান সরকারের সবচেয়ে বড় একটা সাফল্য আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের যে শুল্ক 35% ছিল সেখান থেকে নামিয়ে 20% আনা হয়েছে। এখন এইটা আপনার দৃষ্টিতে ইতিবাচক নেতিবাচক কোন অনেক বিষয় এখানে আছে। তো আমরা জানতে চাচ্ছি যে সরকারের এই যে কূটনৈতিক সাফল্য বাংলাদেশের জন্য আমাদের যে সুবিধাগুলো দিবে সেই ব্যাপারে আপনার একটা আলোচনা শুনতে চাই আমরা। ধন্যবাদ। প্রথমে বলতে চাই যে আপনি শুরুতে বলেছেন সরকারের একটি মাত্র সাফল্য এই সরকারের। আমি সেই জায়গা থেকে একটু যদি একটি মাত্র সাফল্য বলি নাই, অন্যতম সাফল্য এটি হলো এই সরকারের অনেকগুলো সাফল্য রয়েছে। তার মধ্যে এটি কূটনৈতিক সাফল্য, এটি ইকোনমিক ডিপ্লোমেসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ইস্যুটি তৈরি হয়েছিল এবং সেখানটাতে একটি বড় শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, শিল্পায়ন, বিশেষ করে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড আপনি ইন্ডাস্ট্রির কথা বলেন, সেক্ষেত্রে একটি হুমকি আমাদের জন্য এসেই গিয়েছিল বলা চলে। যদিও এটি শুধুমাত্র মার্কিন সরকার বা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু বাংলাদেশের জন্যই নয়, এটি বিশ্বের 70টি দেশের জন্য এই শুল্ক ইনি নির্বাহী আদেশে এটি আরোপ করেছিলেন এবং সেখানে এক একটি দেশের জন্য এক এক রকম শুল্ক তারা আরোপ করেছিলেন। এবং বিশেষ করে বাংলাদেশের বিষয়টিতে প্রথমে বলা হয়েছিল যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি সেটিকে মূলত কমাবার জন্যই এই বাংলাদেশের উপরে বাড়তি আরও নতুন করে 35% শুল্ক আরোপ করা হয়েছে। আমরা বিভিন্ন সময় এই আলোচনা খুব একাট্টা হয়ে যায়, কিন্তু বাস্তবতা আমাকে যদি আপনি একটু ভেতরে ঢোকেন তাহলে দেখবেন যে এই 35% শুল্ক আরোপ করার পেছনে শুধু বাংলাদেশ মূল লক্ষ্য নয়, এবং এই বা যেটা বলা হচ্ছে যে বাণিজ্য ঘাটতি, বিশাল বাণিজ্য ঘাটতিটা কিন্তু বিশাল না। যদিও বাণিজ্য ঘাটতিটা বাংলাদেশের পক্ষে, বাণিজ্য ঘাটতি হচ্ছে আমেরিকার, এবং সেখানে টোটাল $8 বিলিয়ন কিন্তু বাণিজ্য যদি আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের, এবং সেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা যেগুলো ইম্পোর্ট করি সেখানে তাদের রপ্তানি হলো $2 বিলিয়ন বা $2 বিলিয়ন। তো এখানে মাঝে গ্যাপ থাকে মাত্র $6 বিলিয়ন। তো এটি একটি খুব পাশ্চাত্যের এত বড় মার্কিন মূল্যকের জন্য এটি কোনো বড় ধরনের ঘাটতি না। এর চেয়ে অনেক বড় বড় ঘাটতি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে। তো এটি আমি যেটি বলছিলাম যে ট্রাম্প প্রশাসনে এসেই অনেকগুলো নির্বাহী আদেশে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। যদি আপনি বলেন যে ইকোনমিক সেক্টরেই তার ইয়েটা বেশি, গুরুত্বটা সে বেশি দিয়েছে। এর আগে দেখবেন যে বিভিন্ন দেশে যে সাহায্য সহযোগিতা অনুদান যেগুলো ছিল সেগুলোকে কিন্তু সে কাট করেছে। এরপরেই এসছে বাণিজ্যের বিষয়। তো আমরা এটি মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে 1 আগস্ট থেকে গতকাল যে দিনটি গেছে সেই দিন থেকে কার্যকর করার কথা ছিল। ইতিমধ্যে আমাদের সরকার এখন মনে হয় আরেকটু বাড়াই দিয়েছে, 7 তারিখে সেটি করেছে। আগামী 7 তারিখে থেকে এটি কার্যকর হবে। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটি হলো যে সরকার কিন্তু এই ইস্যুটি যখনই এসছে তখনই কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে, অ্যাক্টিভলি, মানে যেটিকে বলা হয় যে খুব গুরুত্বের সাথে সেটিকে যথাযথভাবে তারা কাজ করেছে এবং প্রথমে 2 দফায় গিয়ে সেখানটাতে আলোচনা করেছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, প্রথমে শুল্কটা ছিল 37% বাংলাদেশে। তো প্রথম দফা আলোচনার পর দেখা গেল যে 37 থেকে 2% কমে 35% এসে দাঁড়ালো, যেটিতে যারা আলোচনা বা সরকারের পক্ষে বা আমাদের যারা ব্যবসায়ী তারা কেউ স্যাটিসফাইড ছিলেন না, সেটিতে আসলে স্যাটিসফাইড থাকার বিষয়ও না। তো সেই জায়গা থেকে সর্বশেষ এই 3rd রাউন্ডের যে আলোচনা সেখানটাতেই গিয়ে বরফ গলেছে, আমি বলবো যে বরফ গলেছে, এবং বাংলাদেশের সাথে যে আলোচনা সেখানটাতে আমাদের নিরাপত্তা বিষয়ক যিনি উপদেষ্টা যিনি আছেন
তিনিও সেখানটাতে গিয়েছিলেন এবং বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন, প্রতিনিধি দল। এবং বলা হচ্ছে যে বেসরকারি খাতে যারা বড় রপ্তানিকারক তারাও নেপথ্যে কাজ করেছেন, লবিস্ট হিসেবে লবিস্ট নিয়োগ করেছেন, কিভাবে এটিকে উত্তরণ ঘটানো যায় সে নিয়ে কাজ করেছেন। সবার যোগফলে আসলে আমাদের সুফলটা এসে দাঁড়িয়েছে। তো সর্বৈব যদি আপনি বলেন, সব মিলিয়ে এটি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য একটি বড় সাফল্য, সরকারের জন্য একটি সাফল্য। এবং আপনি দেখবেন যে গতকাল এই ঘোষণা আসবার পর, বিশেষ করে বৃহস্পতিবার মধ্যরাতে ওদের ওখানটা সময় অনুযায়ী আমাদের শুক্রবারে যখনই ঘোষণাটা এসছে, তখনই কিন্তু আমাদের সকল পর্যায়ের ব্যবসায়ী বা শিল্পপতি, উদ্যোক্তা সবাই কিন্তু অনেকটা সন্তোষ প্রকাশ করেছে। কারণ যা চেয়েছিল আমাদের ব্যবসায়ীরা তার চেয়ে কিছুটা বেশি এসছে বলে তাদের কাছে তাদের বক্তব্য বেরিয়ে। এখানে আমাদের এক্সপোর্টার, মানে আমাদের যেমন তৈরি পোশাক খাত তো আমাদের সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক। তো এই অন্যান্য দেশ যারা আমাদের সাথে কম্পিটিশনে আসে তাদের মধ্যে অন্যতম, মানে তাদের কাছাকাছি চলে গেছে সব, তাদের কাছাকাছি চলে গেছে। আপনি যদি বলেন যে কোন কোন জায়গায় তো আমরা অনেক ভালো আছি, 19% আপনি ভিয়েতনামের কথা যদি বলেন, আপনি 19% আমরা ভিয়েতনামের সাথে আমাদের যে কম্পিটিশন সেটি সেই জায়গাটা তো আমাদের মাচ পিপল বা যারা এটাকে নিয়ে খুব সচেতন তাদের জানবার বিষয় হচ্ছে যে দেখেন আমরা কোন প্রোডাক্টটা এক্সপোর্ট করি আর ভিয়েতনাম করে কোনটা, চীন করে কোনটা। ওরা করে হাই এন্ডের প্রোডাক্ট যেগুলো, সেগুলো ওরা এক্সপোর্ট করে, আর আমরা এক্সপোর্ট করি মিড থেকে লোয়ার লেভেলের যে। তো সেই জায়গায় কিন্তু চীনের সাথে বা কম্বোডিয়ার সাথে আমাদের কম্পিটিশনের কিছু নাই। আমাদের সাথে যারা কম্পিটিশন করতে চায় আদৌ কখনো পারবে কিনা, আমাদের সক্ষমতার সাথে আমরা যে জায়গাতে পৌঁছেছি সেটি হচ্ছে ইন্ডিয়া। সেই ইন্ডিয়া বা ভারতের শুল্ক কিন্তু 25%। তো 25%, সেখান থেকে আমরা কিন্তু 5% এগিয়ে আছি। যদিও বাণিজ্য উপদেষ্টা বলেছেন যা চেয়েছিলাম তার চেয়ে কম পেয়েছি, ওনার প্রত্যাশাটা হয়তো আরো বেশি ছিল, সেই জায়গা থেকে 20 পেয়েছেন। উনি প্রচেষ্টা অব্যাহত রাখতে চাচ্ছেন কিভাবে বাণিজ্য ঘাটতিটা দুই দেশের মধ্যে কমানো যায়। এইখানে একটি বিষয় বলা যে শুধু আত্মতৃপ্তি ঢেকুর গেলবার বিষয় নয়, এটি হলো একটি প্রতিযোগিতা আমাদের সামনে এসেছিল, আমরা সেটিকে ওভারকাম করেছি বা ওভারকাম করার চেষ্টা করেছি। আমরা হয়তো সাফল্য ঘরে তুলতে পারবো, কিন্তু এর নেপথ্যে এর সাথে আরেকটি বিষয় আমাদেরকে জানতে লাগবে, সেটি হলো যে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কিন্তু আমেরিকার সাথে আমাদেরকে করতে হয়েছে এই আলোচনায় যাবার আগে। এখন যেটাকে বলা হয় গোপনীয় চুক্তি, আসলে গোপনীয় চুক্তি এখানে ওই কোনো গোপন রাখবার কোনো ইস্যু না। এই আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে, এই আলোচনা যতক্ষণ পর্যন্ত সেটেল না হবে, তখন তাদের সাথে আমাদের কি কি আলোচনা হয়েছে সেটি ডিসক্লোজ করা যাবে না। এটি হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটিকে বলা হয়। তো সেটি করা হয়েছে, এখন হয়তো সেটি বেরিয়ে আসবে এর আওতায় কি কি এসছে, যদিও নন ডিসক্লোজার, কিন্তু এটি কিন্তু ডিসক্লোজ হয়ে গেছে অনেকটা। যেমন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু আমাদেরও এসছে। গোপন বিষয়টি আর গোপনে থাকলো না। তো আসলে বিষয়টি গোপন না, গোপনীয়তা রক্ষা করার চুক্তি, গোপন রাখার চুক্তি না, গোপনীয়তা রক্ষা করার চুক্তি। তো সেটিও একটি সময়কাল পর্যন্ত। এখানে যে আলোচনায় হয়েছে, মূল আলোচনার বিষয়টি যেটি হলো, আমি শুরুতে বলছিলাম যে বাণিজ্য ঘাটতি কমানো, সেখানটাতে সরকার খুব গুরুত্ব দিয়েছে। আপনি দেখবেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য আমদানি করি এর অধিকাংশই কিন্তু শূন্য শুল্কে আমরা আমদানি করে থাকি। এখন আরও পণ্য আমাদের আমদানি বাড়াতে হবে, যেটি আলোচনায় এসছে যে 25টি বিমান আমরা বোয়িং বিমান আমরা সেখান থেকে কিনবো, আমাদের বিমান বহরে যুক্ত হবে। এরপরে আপনি এলএনজির কথা বলেন, এলএনজি বাড়াতে হবে, গম আমদানি করতে হবে। এখন এই বিষয়গুলো খুব একটু পীড়াদায়ক বলতে আপনি পীড়া নিলে হবে না, কারণ সেটি হলো যে আপনাকে আন্তর্জাতিক বিশ্বের সাথে মানিয়ে চলতে লাগবে আপনাকে। যেমন আমরা যেটি মার্কিন যুক্তরাষ্ট্র করতে পেরেছে, আমরা গিভ অ্যান্ড টেক একটা তো পলিসি আছেই, আপনি শুধু নেবেন দেবেন না সেটি তো আর হবে না, দিতে লাগবে। এখন দিতে গিয়ে ওই জায়গায় আমাদেরকে কিন্তু অ্যালার্ট বা সতর্ক থাকতে লাগবে। সরকারের পক্ষ থেকে কোন কোন টুলস অ্যাপ্লাই করবে, সরকার কোন কোন নীতি কৌশল এখানটাতে গ্রহণ করবে, সেটি কোন ক্ষেত্রে। এখন মনে করেন আমরা গমের কথা আপনি বললেন, আমরা গম ইম্পোর্ট করবো, আমরা গম সাধারণত রাশিয়া থেকে আমদানি করে থাকি, অস্ট্রেলিয়া থেকে গম আমদানি করে থাকি। এখন আমরা যদি
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করতে হয়, এখন সেটি কম্পিটিটিভ প্রাইস কিনা সেটি দেখতে হবে। আমরা রাশিয়া থেকে কত দামে আনছি বা অস্ট্রেলিয়া থেকে কত দামে আনছি, সেটি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য থেকে আমাদেরকে আনতে হয়, সেখান থেকে আনতে হলে সেখানকার প্রাইসটা কত আমি আনবো, কিন্তু আমাকে প্রাইস কম্পিটিটিভ হতে হবে। কিন্তু যদি সেখানে ম্যান্ডেটরি আমরা করে ফেলি যে না আমরা আনবো বছরে এত টন, কিন্তু বাজার বা অন্য বাজারের তুলনায় সেখানকার বাজার চড়া, তাহলে কিন্তু আমরা আবার মূল্য প্রতিযোগিতা হেরে যাব, আমাদেরকে ভর্তুকি বাড়াতে হবে বা আমাদের ভোক্তাদের কিন্তু সেটি মূল্যস্ফীতিতে গিয়ে আঘাত আনবে এবং দ্রব্যমূল্য বেড়ে যাবে। যদি গমের কথা বলেন, গম রিলেটেড যে সমস্ত পণ্য সেটি, এলএনজির ক্ষেত্রেও একই জিনিস। তো আমদানির ক্ষেত্রে তুলা যেটা আমরা বলি ইম্পোর্ট করে থাকি, এখন এখান থেকে যেটা হলো যে তুলা ইম্পোর্ট করে যেটা শূন্য শুল্কে আছে সেটিকে ব্যবহার করে আমাদের তৈরি পোশাক শিল্পের যে যে জায়গাগুলোতে এটির প্রয়োজনীয়তা আছে সেটি যাতে আমরা এখান থেকে মিট আপ করতে পারি, সেই দিকেই গুরুত্ব দেওয়াটা। যাক, মোটামুটি আমরা বলতে পারি যে এবারের এই যে ডিপ্লোমেসিটা বাংলাদেশের জন্য একটা মানে একটা স্বস্তি এনে দিয়েছে। হ্যাঁ, অনেকটাই স্বস্তি। আমরা এই অন্য প্রসঙ্গে আসি। আজকে 2রা আগস্ট। আজকে 2রা আগস্ট, এই দিনে গত বছর আমরা অনেক রক্ত ঝরতে দেখেছি, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে। তো এই দিনে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ঘর থেকে নেমে এসেছিল, আর সন্তানকেও পর্যন্ত মা তাকে ছেড়ে দিয়েছে এই আন্দোলনের মধ্যে। তো গোটা বাংলাদেশ সেদিনকে মনে হয়েছিল যে এক কাতারে চলে আসছে, কোথাও আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। একদিকে হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার, আর একদিকে সারা দেশের জনগণ। তো এই সময় মানে সারা বাংলাদেশের মানুষকে কিন্তু এক কাতারে নিয়ে আসা সম্ভব হয়েছিল শুধুমাত্র এই আন্দোলন। যে এক সময় ছিল যে আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলন, সেটা চলে আসলো এক দফার আন্দোলনে। সেই আন্দোলনের ফসল হচ্ছে আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকার। 5 তারিখে শেখ হাসিনার ফ্যাসিবাদী যে সরকার ছিল সে সরকার বিদায় নিল। এখন আমরা গত 1 বছর ধরে কিন্তু এই বিষয়টি নার্সিং করছে আমাদের মধ্যে, ঐক্যটাকে আরো সুদৃঢ় হোক, এই আহ্বান কিন্তু সব রাজনৈতিক দল থেকেও আসছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আসছে। আগামীকালকে 2টি সংগঠন, ছাত্রদল এবং এনসিপি, তারা 2টা সমাবেশ ডেকেছে। তো এই সমাবেশ একটা ছাত্রদল করবে শাহবাগে আর এনসিপি করবে শহীদ মিনারে। তো আমরা এখন আমাদের এই বর্তমানে আরো কিছু বিষয় চলে আসছে, সংস্কার নিয়ে কিছু কথা চলে আসছে, সংস্কারও প্রায় দেখা গেল যে কাছাকাছি চলে আসছে। এখন এই মুহূর্তে আমাদের এই যে কালকের সমাবেশ, এই সমাবেশে আবার একটা গ্রুপ কিন্তু এখনো পর্যন্ত তৎপর এবং তাদের প্রচুর অর্থ কড়ি আছে যে এই সমাবেশের মধ্যে যদি কোনোভাবে একটু নাশকতামূলক কোনো তৎপরতা চালিয়ে দিয়ে এটাকে ভণ্ডুল করে দেয়, এরকম একটা আশঙ্কাও কিন্তু আছে। আপনার পক্ষ থেকে কিছু কথা শুনতে চাই। ধন্যবাদ। আপনি যেটি বলেছেন, আসলে যদি আজ থেকে 1 বছর আগের বাংলাদেশের কথা আমরা একটু চিন্তা করতে চাই, তাহলে আপনি দেখবেন যে গোটা বাংলাদেশ, আপনি যেটি বলছিলেন, এক পক্ষে ছিল ফেসিবাদ, আর গোটা বাংলাদেশ সব মানুষের পথ এসে মিশেছিল এক মোহনায়, এবং সেটি হলো এই সরকারের পতন। আপনি যেটি বলছিলেন কোটা আন্দোলন থেকে 1 দফার আন্দোলন, এবং সেই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কোটা আন্দোলনটা করছিল ছাত্ররা, সেখানটাতে এসে সকল শ্রেণী পেশার মানুষ, আমার যতদূর মনে পড়ে সংবাদ মাধ্যমের যারা, আমরাও কিন্তু রাস্তায় নেমেছিলাম, বিভিন্ন পেশাজীবী কিন্তু সেদিনকে রাস্তায় নেমে এসেছিল, সাংস্কৃতিক কর্মী যারা, তারা রাস্তায় নেমে এসেছিল, বিভিন্ন পেশার। আপনি যেটি বলছিলেন যে মাও তার সন্তানকে ছেড়ে দিয়েছিল, সন্তানকে ঘরে রাখতে পারছিল না, মা চলে এসছে, সন্তান চলে এসছে, একেবারে যিনি দিনমজুর তিনিও কিন্তু তার দিনের ওই রোজগার ফেলে এখানটা। কেন এই দিনমজুরের সাথে কোটা সংস্কারের সম্পর্কটা কি?
দেখেন তারা কেন নামলো? এটি তারা নেমেছিল আসলে যে আন্দোলনটি সবাই দীর্ঘদিন ধরে ভেতরে লালন করছিল, যে প্রত্যাশাটি, সেই প্রত্যাশার জায়গায় এই যে ছাত্রদের কোটা যেটা বৈষম্য ছিল, সেটিকে তারা যখন একটি বড় ধরনের আন্দোলনের ঝাঁকুনি দিল, তখন সবার মনে হলো যে না, আমাদের কথাগুলো এখন বলবার সময় এসছে। এবং সবাই কিন্তু তখন এই যে দীর্ঘ 15 বছরের যে রাগ, ক্ষোভ এবং জেদ বা যেটি হলো প্রতিবাদ, সেটিকে কিন্তু সেটির বলতে পারেন যে বহিঃপ্রকাশ ঘটেছে। এবং যে পেশায় থাকুক না কেন, সে তার কথা বলতে এসছে, সে প্রতিবাদ জানাতে এসছে এবং এই সরকারের পতন চেয়েছে। ওই আওয়ামী লীগ সরকারের পতন চাওয়ার কারণেই শেখ হাসিনার বিদায় নিশ্চিত করবার জন্য কিন্তু সবাই তখন, আপনি দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার, আপনি বাস ড্রাইভার বলেন, রিক্সা চালক বলেন, সবাই কিন্তু সেদিনকে উৎসুক জনতা, যে যার, কাউকে কিন্তু ডেকে আনতে হয় নাই, তারা কিন্তু সবাই স্বপ্রণোদিত হয়ে সেদিনকে রাজপথে নেমেছিল। প্রত্যেকের এলাকায় সেভাবে নেমে এসেছিল। টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি কোথায় মিছিল স্লোগানে মুখরিত ছিল না, কোন রাজপথ দখল ছিল না এই বিক্ষোভ বা আন্দোলনকারীদের। এবং আপনি দেখবেন যে আন্দোলন কখন আরও চাঙ্গা হলো, এই দিনেই তৎকালীন যে ডিএমপির যে কমিশনার ছিল গোয়েন্দা বিভাগের, যিনি দায়িত্বে ছিলেন, হারুনের ভাতের হোটেল খ্যাত হারুন, যিনি এখন পলাতক আছেন সম্ভবত, সেখানটাতে এই ছাত্রদেরকে আটকে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যে না, ছাত্ররা স্বেচ্ছায় গিয়েছে। আসলে কিন্তু ছাত্ররা স্বেচ্ছায় যায়নি, তাদেরকে নিয়ে আটকে রাখা হয়েছিল এবং তাদেরকে দিয়ে বিভিন্ন ঘোষণা পড়ানো হয়েছিল, যেটি সরকার তাদের মতো করে লিখে দিত এবং সেটি পড়ানো হতো। এবং সেখানে আমার খেয়াল আছে, ওই ঘোষণা যখন সেই হারুনের সেই কাস্টডিতে আটকা থাকা অবস্থায় ছাত্ররা যখন আলোচনা প্রেস কনফারেন্স করছিল, বা প্রেস কনফারেন্স না, তাদের ঘোষণা পাঠ করছিল, তখন কিন্তু ছাত্ররা ওইখানটাতে ইঙ্গিত দিয়েছিল যে তাদেরকে গান পয়েন্টে এই সব কথা বলতে বাধ্য করা হচ্ছে। আমরা কিন্তু সেদিনকে দেখেছি। তো আপনি যে আলোচনাটা করতে চাইছিলেন, আমি বোধ করি সেটি হলো এই যে আন্দোলন, জুলাই বিপ্লব আমরা বলে থাকি আজকে, সেটি জুলাই আগস্ট গিয়ে সেটি 31-এ জায়গায় 32-এ জুলাই, 33-এ জুলাই, 34-এ জুলাই, 35-এ জুলাই পর্যন্ত, 36 জুলাই পর্যন্ত গড়ালো এবং আগস্টকে বাদ দিয়ে জুলাইয়ে গড়ালো। এবং তখন কিন্তু এই আন্দোলনটা শুধুমাত্র কোটা বৈষম্যের আন্দোলন যারা করেছিল তাদের ভিতরে ছিল না, সব শ্রেণী পেশা এবং সব রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা তখন ছিল, আওয়ামী লীগের ভেতরে যারা ছিল, জাতীয় পার্টির কথা বলতে পারেন, হাসানুল হক ইনুর পার্টির কথা বলতে পারেন, রাশেদ খান মেননের পার্টির কথা বলতে পারেন, তারা যারা এই আওয়ামী লীগের সাথে ছিল তারাই শুধুমাত্র একাট্টা ছিল। এর বাইরে টোটাল আপামর জনসাধারণের সাথে অন্যান্য সব রাজনৈতিক দল কিন্তু সেখান থেকে সব রকম নেপথ্যে থেকে এই ছাত্রদেরকে রসদ জুগিয়েছিল। এবং এই ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন এবং এনসিপি এখন যারা দল করেছে, তখনকার কোটা আন্দোলনে যারা ছিল, সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, তারা কিন্তু সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এবং কৌশলগত কারণে তখন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, যুব সংগঠন, পেশাজীবী, তারা কিন্তু সবাই এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রভাগী ছিল তাদেরকে আরও সামনে ঠেলে দিয়েছিল, যে যাতে আন্দোলনটি চূড়ান্ত রূপে এর বহিঃপ্রকাশ ঘটে। কারণ যদি তখন সরাসরি বিএনপি বা ছাত্রদল বা ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী তারা আসতো, তাহলে তৎকালীন সরকার সেটিকে অন্য তকমা লাগিয়ে সে আন্দোলনটিকে ভুলুণ্ঠিত করে দিতে পারত। তো সেই জায়গা থেকে কিন্তু তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদেরকে সব দল, সব রাজনৈতিক দল মিলে কিন্তু তাদেরকে সামনে এগিয়ে দিয়েছিল এবং সকল দ্বার উন্মোচন করে দিয়েছিল আন্দোলনের। এবং সেটিকে পরিপূর্ণতা, শতভাগ পরিপূর্ণ করবার যত রকম পদ্ধতি, সেটিকে অনুসরণ করবা বা অনুকরণ করবা বা পথ দেখাবার সব কিছুই করেছিল। আপনি আজকে যেটি বলছেন যে কালকে যে সমাবেশটি হতে যাচ্ছে, আমি তো মনে করি এই সমাবেশ একেবারেই সময় উপযোগী হওয়া হচ্ছে, বা এটি যদি আরও হতো যে সকল দল মিলে একসাথে, সকল ছাত্র সংগঠন মিলে একসাথে হতো, রাজনৈতিক প্রেক্ষাপট, সামনের নির্বাচন সব মিলে হয়তো সেটি হবে না বা হচ্ছে না, না হওয়াটারও অনেক যুক্তি আছে। সেখানে ছাত্রদল শাহবাগে করবে, এনসিপি
যদি আপনার শহীদ মিনারে করে, আমি মনে করি যে এটির মধ্য দিয়ে হলো যে যার জায়গা থেকে করবে এবং এই যে জুলাই বিপ্লবের যে লক্ষ্য, মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, সেই জায়গাটাতে কিন্তু আমি যতটুকু মনে করি এখনো পর্যন্ত আপনি দেখবেন যে মতভেদ আছে, ভিন্নতা আছে, ভিন্নতা থাকবে, সেটাই তো গণতন্ত্র। ভিন্ন ভিন্ন মত থেকে এক টেবিলে বসবে এবং সুরাহা করবে, সেটি গণতন্ত্রের সৌন্দর্য। সেক্ষেত্রে আগামীকালকের যে সমাবেশ, সেই দুইও সমাবেশ থেকে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি এবং যে ক্ষেত্রে সংস্কারের যে প্রসঙ্গটি আপনি তুলছিলেন, দেখেন সংস্কার ঐক্য কমিশনে যতগুলো প্রস্তাব এসছে আমরা কিন্তু দেখেছি গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যুতে কিন্তু ঐকমত্য তৈরি হয়েছে, ঐকমত্য তৈরি হয়েছে এবং যেগুলো আছে সেগুলো হয়তো ধীরে ধীরে অনেক কিছুতে তারা উভয় পক্ষ, আমি আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়, আমি আনন্দ এই কারণে বলছি যে দেখেন আমরা মুক্তিকামী জনতা যারা, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি শান্তি, আমরা চেয়েছি বিশৃঙ্খলা মুক্ত একটি সমাজ। তো সেই ক্ষেত্রে এই ছাত্রদের মাধ্যমে বা ছাত্রদেরকে সামনে রেখে তারা যে আন্দোলন করেছে এবং এই যে সংস্কারের যে জায়গাটা তারা নিয়ে আসছে এবং বহুমুখী চাপ নিজেদের ভেতর থেকে নিজেরা একে অপরের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্য হয়েছে। আগামীকালকের যে সমাবেশ দুই ছাত্র সংগঠন হবে, সেখানেও যে যার জায়গা থেকে এই সরকারের যে অর্জন সেটিকে সামনে নিয়ে আসবে আমি আশা করি এবং সেখানটাতে কাদা ছোড়াছুড়ি না করে যে ইস্যুতে এখনো আলোচনার দরকার, যেখানে যদি এই বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সে যে রাজনৈতিক দলের হোক, যে রাজনৈতিক সংগঠনের হোক, তাদের ভিতরে কিন্তু একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে তাদের ভিতরে কোনোভাবে ফাটল ধরাতে না পারে। ফাটল ধরানোর জন্য দেশের ভেতরে, দেশের বাইরে থেকে বিভিন্ন গোষ্ঠী কিন্তু ওত পেতে আছে, নানান অপচেষ্টা চালানোর চেষ্টা করছে। আমরা কদিন আগে সংবাদ শিরোনাম দেখেছি যে আবার এই সরকারকে বেকায়দায় ফেলতে, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করতে আবার এই ফ্যাসিবাদ ফিরে আসবার নানান কৌশল করবার জন্য বসুন্ধরা এলাকাতে তারা প্রশিক্ষণ নিচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছে। তো তাদেরকে শক্ত হাতে গণতন্ত্র যেভাবে আমরা ফিরিয়ে আনতে চাই বা ফ্যাসিবাদকে যে পতন ঘটিয়েছে, সেই ফ্যাসিবাদের পতন ঘটানোই শুধু না, সেটিকে তার সুফল ঘরে আনতে কিন্তু সবাইকে একতাবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যতক্ষণ না হয়। নির্বাচনের মধ্য দিয়ে কারা ক্ষমতায় যাবে সেটি জনগণ ঠিক করবে, কিন্তু তার আগে কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, যেখানে যে অবস্থায় যারা আন্দোলন করেছে, তাদের ভাষা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য অভিন্ন থাকতে হবে, অটুট থাকতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং কোনো অবস্থাতেই যাতে এখানে এসে তৃতীয় পক্ষ পানি ঘোলা না করতে পারে, সেই জায়গাতে কিন্তু খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ। আমরাও একটি সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় থাকলাম। যেহেতু নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো অবস্থাতেই একটি সরকার দেশ পরিচালনা করতে পারে না। তো সেই আকাঙ্ক্ষা থেকেই আমরা বলতে পারি অতি শীঘ্রই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন বাংলাদেশের মানুষের জন্য। আমরা আজকে এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ আপনারা চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।